আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সমর্পণ। গল্পটি তাহলে শুরু করি। মনে আছে তো আজ একটু মার্কেটিংয়ে নিয়ে যাবে বলেছিলে? আমি কিন্তু সময় মতো বিগ বাজারে পৌঁছে যাব, তুমি সোজা ওখানেই চলে যেও। রণজয়কে সকালে ব্রেকফাস্টের সময় মনে করিয়ে দিল সন্দীপা। শনিবার একটু আগে অফিস ছুটি হয় বলেই সপ্তাহখানেক আগে থেকেই এই প্ল্যান। না বললে ভুলে যেতে কতক্ষণ। রণজয় টোস্টটাই কামড় দিয়ে সন্দীপার কথা শুনে বলে উঠল, হবে না, কোনো মতেই। বলতে ভুলে গেছি, আজ জরুরি মিটিং ডেকেছে বস হঠাৎ করে। সন্দীপার মনটা বিরক্তিতে ভরে যায়। ভোরু কুচকে একটু জোরেই বলে ওঠে, তোমার তো রোজই মিটিং, একটা দিনও কি সময় হয় না? সেই কবে থেকে ঠিক করা আছে? রণজয় এবারে সন্দীপার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে ফেলে, হ্যাঁ, অফিসের বস তো আমার শ্বশুরমশাই হন। যেই বলবো বউয়ের আবদার, স্যার আজ মিটিং পোস্টপন করুন, আর অমনি উনি রাজি হয়ে আমায় ছুটি দিয়ে দেবেন আর কি। ব্যাস, এই কথায় সন্দীপা ভীষণ রেগে চেঁচিয়ে বলল, বলতে বলতে কতদূর বলে ফেলো বুঝতে পারছো না বুঝি? আমার বাবাকে টেনে না আনলে চলছিল না? দিন রাত গলার রক্ত তুলে সংসারে খেটে মরছি, একটা আবদার রাখতে পারো না, আবার তেরা বেঁকা কথা। তুমি একা গলার রক্ত তুলছ? বলেই রণজয় কিছুক্ষণ থেমে আবার গম্ভীরভাবে বলে, তা অবশ্যই ঠিক, যে হারে চেঁচাচ্ছ তাতে। সন্দীপা মুহূর্তে নিজেকে সংযত করে আর কিছু না বলে প্রতিদিনের মতো হাতে ধরা রণজয়ের চশমার খাপ আর মানিব্যাগ তার সামনে ঠক করে রেখে ব্যালকনির দিকে হাঁটা দিল। সন্দীপার শাশুড়ি ঠাকুর ঘর থেকে চেঁচিয়ে বলল, ছেলেটার বেরোনোর সময় কি শুরু করলে বৌমা? সন্দীপার অভিমানী মন আরও মেঘাচ্ছন্ন হলো। ঠাকুর ঘরে বসেও কান এদিকে। ছেলের দোষিনী সারা জীবনেও দেখলেন না। সন্তু ব্রেকফাস্টের টেবিলে এতক্ষণ বাবা মায়ের ঝগড়া শুনছিল। এখন প্রায় দিনের ব্যাপার। এবারে সে বাবার কাছে এসে বাবাকে ফিসফিসিয়ে বলল, বাবা তুমি মায়ের রাগ ভাঙিয়ে যাও, নয়তো সারা দিন ভালো লাগে না এসব। আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে রণজয় দেখল দেরি হয়ে যাচ্ছে। রাগ ভাঙানোর টাইম নেই, যদিও রাগ সে খুব একটা ভাঙাতে যায়ও না, অত সময় কোথায়। এত বছর সংসার করছে, দেখেছে আপনা আপনি কিছুক্ষণ পরে রাগ জল হয়ে যায় সন্দীপার। তাই সে এসব নিয়ে ভাবে না খামোকা। খাওয়া শেষ করে সরু চশমার খাপ আর মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে ছেলেকে বলল, ও একটু পরে ঠিক হয়ে যাবে, তুই অত ভাবিস না। সন্তু হুঁ বলে মাথা নাড়ল। সে বুঝতে পারছে বাবা মায়ের সম্পর্কটা দিন দিন কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। বিয়ের অনেক বছর হয়ে গেলে কি এমনই হয় সম্পর্ক? মাথায় ঘোরে তার কথাটা। সন্দীপা ব্যালকনি দিয়ে দেখল রণজয় হনহন করে হেঁটে যাচ্ছে। অন্যদিনের মতো একবারও উপরে ব্যালকনির দিকে তাকালো না পর্যন্ত। যতই ট্রেনের তাড়া থাক, আসলে তার অভিমানের কোনো দাম নেই রণজয়ের কাছে। জানে তো যাবার জায়গা নেই কোথাও, তাহলে কেন রাগ অভিমান ভাঙাতে এসে সময় নষ্ট করবে? সন্দীপার চোখ ছলছল করে উঠল তীব্র অভিমানে। সন্তু মায়ের কাছে গিয়ে মায়ের মুখ ভার দেখে পিছন থেকে জড়িয়ে ধরতেই সন্দীপা মৃদু হেসে বলল, তুই যা বাবু, আজ কলেজ যাবি না বলে তুই আমার বইয়ের আলমারি গুছাবি বলেছিলি। হ্যাঁ মা, গুছাবো তো, কিন্তু তুমি মুখ ভার করে থাকলে আমার ভালো লাগে বলো? সারাটা দিন যে আমার খারাপ যাবে তাহলে। ছেলের কথায় সন্দীপা নিজেকে সামলাতে পারল না। কি এক অভিমানে বেরিয়ে আসা চোখের জল মুছে গম্ভীরভাবে বলল, তুই যা, কাজ কর, আমি ঠিক আছি। সন্তু বুঝল মাকে কিছুক্ষণ একা থাকতে দেওয়াই ভালো। আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারিটা গোছাতে গেল সে। মায়ের গল্প বই কেনার বাতিক আর শখ বড্ড। এক আলমারি ভর্তি গাদা গাদা বই। বছরে একবার ঝেড়ে ঝুড়ে ন্যাপথলিন দিয়ে রাখতে হয় পোকায় কাটার ভয়ে। কিন্তু মনটা তার বড্ড অস্থির করছে তার। কিছুক্ষণ পরে দিদিকে ফোন করল সে। দিদিটার বিয়ে হয়ে যাবার পরে এইসব মান অভিমান এখন তাকেই সামলাতে হয়।
দিদি থাকলে মাকে কিছুতেই মন খারাপ করতে থাকতে দিত না। ছেলে চলে যাবার পর সন্দীপার চোখের জল বাঁধ মানল না যেন। কেন জানে না, আজ বড্ড কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে দিন দিন রণজয়ের কাছে তার মূল্য যেন কমে যাচ্ছে। এখন সারাদিনে রণজয়ের সাথে কটা কথা হয় তার? সুখ দুঃখের কথা শেয়ার করা দূরের কথা। সারাদিন ঠিকঠাক পৌঁছেছ আর টিফিন খেয়েছ ছাড়া আর কোনো কথাই হয় না দিনে। তাও তো সেটুকুও সন্দীপার ফোন করার দায়িত্বের মধ্যে পড়ে। সমস্ত দায় দায়িত্ব শুধু কি তার? রাতে বাড়ি ফিরে কথা হলেও শুধুমাত্র দুই একটা সাংসারিক দরকারি কথা মাত্র। সন্দীপারও তো ইচ্ছে হয় সারাদিন অফিসের মজা সিরিয়াস ঘটনাগুলো শেয়ার করুক তার সাথে। সেও সারাদিন শাশুড়ির সাথে ঘটে যাওয়া মান অভিমানের কথা বলে একটু হালকা হবে। কিন্তু না, অফিস থেকে ফিরে এসে চা টিফিন খেয়েই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। সাংসারিক মান অভিমানের কষ্টে যদি রাত্রে কোনো কারণে শুয়ে চোখের জল ফেলে, পাশে শুয়ে থেকে রণজয় একবারও ঘুরে জিজ্ঞেস করে না, কি হয়েছে তোমার, কাঁদছ কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে বছর 3 আগে। ছেলেরও আলাদা জগৎ তৈরি হয়েছে। শাশুড়ি নিজের ঘরে সারাক্ষণ ঠাকুর ঘরে নিয়ে ব্যস্ত। এখন সন্দীপার বড্ড একলা লাগে। প্রায় অথর্ব শাশুড়িকে একলা রেখে কতদিন ঘুরতেও যেতে পারে না তারা। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় সেই আগের মতো অন্তত রণজয় আর সে একটু বাইরে গিয়ে কিছুক্ষণ সময় কাটায়। সারাদিন বাড়ির কাজ ছাড়া কি আর কোনো শখ নেই তার? দম বন্ধ হয়ে যায় সন্দীপার, কিন্তু অভিমানী মন তার কিছু বলতেও পারে না। নিজের মধ্যে কথাগুলো চাপতে চাপতে হাঁসফাঁস করে তার মন। কয়েকদিন ধরে ভীষণ ইচ্ছে হচ্ছিল বাইরে যাবার। কতদিন একসঙ্গে বের হয়নি তারা। সব ঠিক হয়ে যাবার পরেও। ঠিক আছে, তবুও মেনে নিত সন্দীপা। কিন্তু না যেতে পারার জন্য রণজয়ের কোনো গিল্টি ফিল পর্যন্ত নেই। এটাই ভীষণ খারাপ লেগেছে। ভালোভাবে বুঝিয়ে বলতে পারত, কিন্তু উল্টে তার ব্যঙ্গোক্তিতে খুব কষ্ট হয়েছে আজ সন্দীপার। কতক্ষণ ব্যালকনিতে বসেছিল সন্দীপা জানে না। মেয়েকে ফোন করতে গিয়েও করল না। করে আর কি হবে? এত ভেবেও বা কি হবে? এইভাবে নিজের ইচ্ছেগুলো চেপে সংসার করতে হবে বাকি জীবনটাও। তবুও মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে ওঠে যেন তার, যেমন আজ করেছিল। কিন্তু কিছু কি করার আছে? কিচ্ছু করার নেই। কষ্ট বোঝার মন বোঝার লোক না থাকলে বৃথাই চোখের জল ফেলে কষ্ট দেওয়া। অগত্যা নিরুপায়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। সারাটা দিন মন খারাপ করে থাকলো তার। যথারীতি সন্ধ্যের বেশ পরে রণজয় ফিরল। ঘরে ঢুকেই ঘরের পরিস্থিতির উষ্ণতা বুঝে নিল রণজয়। ছেলেকে ইশারা করতে ছেলে বুঝিয়ে দিল, খুব গরম। শুনে রণজয় আরও গম্ভীর হয়ে রইল। এটাই ওর ছদ্মরাগ। এতে পরিস্থিতি সামলানো যায় বেশ। যদিও রণজয় একটু অবাক হলো, অন্যদিন তো সন্দীপার রাগ এতক্ষণে কমে যায়। আজ কি হলো? সন্দীপার প্রিয় রজনীগন্ধার ফুলের তোড়া এনেও সন্দীপার হাতে দিতে ইচ্ছে থাকলেও নিজেকে দমন করল সে। নিজেদের ঘরের ফুলদানিতে গুছিয়ে রাখল। ফুলের তোড়ার দিকে তাকিয়েও কোনো ভাবান্তর দেখা গেল না সন্দীপার মধ্যে। রাতের খাবার সবাই প্রায় এক অস্বস্তিকরভাবে নিঃশব্দে খাওয়ার পরে নিজেদের ঘরে শুতে গিয়ে বিছানার উপরে একটা চিঠির বড় খাম পড়ে থাকতে দেখে অবাক হয় রণজয়, সন্দীপা। খামটা যেন বড্ড চেনা লাগছে সন্দীপার। হঠাৎ বুঝতে পেরে অবাকের সাথে সাথে মিষ্টি হাসি খেলে যায় তার সারা মুখে। কিন্তু ভাবতে থাকলো, খামটা এখানে এলো কি করে? অনেকদিন খুঁজে পায়নি সে খামটা। কাছে গিয়ে খামটা হাতে তুলে নেয় রণজয়। খাম থেকে সযত্নে ছেঁড়া রঙিন লাল হলুদ কাগজগুলো বিছানায় ছড়িয়ে পড়ে। সন্দীপার মুখটা রঙিন কাগজগুলোর মতো রঙিন হয়ে ওঠে। ততক্ষণে রণজয় কাগজগুলো তুলে নিয়ে একটা করে দেখছে আর মুচকি মুচকি হাসতে হাসতে সন্দীপাকে বলল, এগুলো এখনো এত যত্ন করে রেখেছ? সন্দীপা বিছানায় বসে রঙিন কাগজগুলোতে ভীষণ ভালোবাসায় হাত বোলাতে বোলাতে মুখ বেঁকিয়ে বলল,
একজন যত্ন না নিলে আর একজনকে নিতেই হয় যত্ন। বলে আর চোখে রণজয়ের দিকে তাকিয়ে দেখে রণজয় অনেক দিন পরে কেমন তৃপ্তির চোখে তাকিয়ে আছে তার দিকে। সন্দীপা আলতো হেসে ভেসে যায় 30 বছর আগে। তখন তো ফোনের চল ছিল না এত। প্রথম প্রেমের মাতাল হাওয়ায় ভেসে গিয়েছিল তারা দুজনেই। সন্দীপার বাবা চাকরি সূত্রে কোয়ার্টারে এলো যখন, তখন সন্দীপার বয়স বছর 19। কয়েকটা বাড়ি পরেই রণদের বাড়ি। রাস্তায় প্রথম দেখাতেই টুকটাক চোখাচুকিতে ভালো লাগার রেশ ছড়িয়ে গেলেও সেইভাবে প্রকাশ কখনো করতে পারেনি কেউ। টের পেয়েছিল এক অমোঘ আকর্ষণ, কিন্তু দুজনেই এটা আবিষ্কার করেছিল রাস্তাঘাটে দূরত্ব বেশি হলেও দুজনের বাড়ির ছাদটা যেন অনেক কাছে আর নিরাপদও বটে। তাই ছাদ ভীষণভাবে টানত দুজনকেই। বিকেলের এক অলিখিত সময়ে ছাদে উঠলেই দুজনের মুখোমুখি দেখা হতো। সন্দীপা খুব মনোযোগী ছাত্রীর মতো একটা বই পড়ার ভান করে রণকে লুকিয়ে দেখত, আর রণর তখন প্রেমে দিশাহারা অবস্থা। কিন্তু বলার উপায় নেই, কেউ দেখে ফেললেই কেলেঙ্কারি। কিছুদিন পরে বিকেলবেলা হঠাৎ করে ছাদে ঘুড়ি ওড়ানোটা যেন আবশ্যিক হয়ে উঠেছিল রণর কাছে সেই সময়। কিছুদিন পরে একটা লাল ঘুড়ি এসে পড়ল সন্দীপার সামনে। অবাক হলো সে। ও মা, ঘুড়ির কাগজে লেখা, আমি ভালোবাসি তোমাকে, তুমি উত্তর দিও। সন্দীপা রণর দিকে তাকিয়ে মুচকি হেসে বইয়ের মধ্যে রাখা পেন দিয়ে সেই ঘুড়িতেই লিখল, না, বাসি না। রণর হতাশ মুখ দেখে সন্দীপা বইয়ের আড়ালে খুব হেসেছিল। তার পরের দিন অধীর আগ্রহে ছাদে অপেক্ষা করে সন্দীপা, কিন্তু রণও আসে না ছাদে। সন্দীপা ভাবে, এই কিরে বাবা, একবার না বলেছে বলে আর রিকোয়েস্ট করবে না? খুব মন খারাপ হয়ে যায় সন্দীপার। কিন্তু ঠিক সন্ধ্যের আগে হলুদ ঘুড়িটা উড়তে উড়তে এসে পড়ে তার সামনে। তাতে লেখা, সারা জীবন তোমায় রানীর মতো রাখতে চাই, আমি মহারাজা রণজয় দাস, সারা জীবনের জন্য তোমার দাসানুদাস হয়ে থাকতে চাই। ব্যাস, সন্দীপা আর আটকাতে পারেনি নিজেকে। তারপর প্রায় বছর খানেক ঘুড়ির কাগজে তাদের চোরা প্রেমের কথা আদান প্রদান হতো। একদিন ধরা পড়ে যেতেই অনেক ঝামেলার পরে দুই বাড়ির অমতেই অনেক যুদ্ধ করে তারা বিয়ে করেছিল। তবে মেয়ে হবার পরে দুই বাড়ি থেকেই আস্তে আস্তে মেনে নিয়েছিল তাদেরকে। তখন কত অল্প বেতনের চাকরি রণর, তবুও কত সুখী ছিল তারা। সেই সব দিনগুলোতে হারিয়ে গিয়েছিল সন্দীপা। রণজয়ের কথায় সম্বিত ফিরল। সত্যি কি নির্দয় ছিলে তুমি, এইভাবে কেউ না বলে? সন্দীপার মুখে লালের ছোপ পড়ে তারপরে হেসে বলে, বেশ করেছিলাম, সত্যিকারের না বললেই বেশ হতো। রণজয় এবারে সন্দীপার কাছে এগিয়ে আসে আরও, বলে, কেন শুনি? সন্দীপা হলুদ ঘুড়ির কাগজটা দেখিয়ে রণজয়কে বলে, দেখো কতটা মিথ্যেবাদী তুমি, সারা জীবন নাকি রানী করে রাখবে। রানী না ছাই, চাকরানি করে রেখেছ। রণজয় ঘাবড়ে গিয়ে লেখাটা দেখে অবাক হয়ে কোমরে হাত রেখে বলে ওঠে, সে কি, রাখিনি আমি? এ বাড়িতে রাজা কে আর রানীটা কে শুনি? সন্দীপা মুখ বেঁকালেও দীর্ঘদিনের জমানো অভিমান যেন এই মুহূর্তে তাকে ছুঁতেই পারে না। বাবা মায়ের কথাগুলো আড়ি পেতে শুনতে শুনতে ঘরের বাইরে থেকে সন্তু দিদিকে ফোনে জানিয়ে ফিক ফিক করে হাসতে থাকে। চিঠির খামটা আজ আলমারি গোছাতে গিয়ে লকারের ভিতর পেয়েছে সন্তু। দেখে অবাক হয়েছে সে। এও সম্ভব, ঘুড়িতে প্রেম! ইস, কি রোমান্টিক দুটো মানুষ আজ কেমন হয়ে গেছে সংসারের চাপে। দিদির প্ল্যানেই সন্তু রাত্রে খেতে যাবার আগে বিছানায় রঙিন কাগজের খাম রেখে দিয়েছিল। এইভাবে নিস্তরঙ্গ জীবনে একটু মাঝে মাঝে নস্টালজিক আবেগের ঢেউ লাগাটা ভীষণ দরকার বইকি। সকালের রাগটা এখন আর একটুও নেই সন্দীপার। মানুষটা সংসারের জন্য খাটতে খাটতে কেমন যেন দিশেহারা হয়ে গেছে। মেয়েকে সুপাত্রে বিয়ে দিয়েছে, এখন একদিকে অসুস্থ মা, তাছাড়া ছেলেকে নিজের পায়ে দাঁড় করানোর চিন্তা। সব মিলিয়ে সেই ভীষণ রোম্যান্টিকে ভরপুর রণ আজ রোবটের মতো রণজয় হয়ে গেছে। এসবই তো তাদেরই জন্য।
রণজয়েরও স্মৃতি রোমন্থনের ভালো লাগায় মন ছেয়ে গিয়েছিল। সত্যি সন্দীপার মতো মেয়েকে জীবনসঙ্গী পেয়েছিলেন বলেই তিনি নির্দ্বিধায় এত দূর এগোতে পেরেছেন। আসলে সন্দীপার চাপা অভিমানের খোঁজ সে রাখে না এখন। উপর থেকে দেখে ভাবে সবই তো ঠিক হয়ে গেছে। সকালে ইচ্ছে করেই ব্যালকনির দিকে তাকায়নি। সন্দীপাকে সকালে ওইভাবে বলার জন্য পরে একটু খারাপ লাগছিল বইকি, কিন্তু ভুল স্বীকার করতে বড্ড অস্বস্তি হয় আজকাল। ওই জন্য আসার পথে কি মনে করে রজনীগন্ধার গোছা এনেছিল সে। আজকাল অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে তার। চলছে চলুক এমন ভাব। বুড়ো হচ্ছে বুঝি। কিন্তু কিন্তু করে অবশেষে রণজয় এবারে সন্দীপার কাজ ঘেঁষে হাত দুটো ধরে মৃদু স্বরে বলল, সত্যি দীপা, এত কাজের চাপ আর তার উপরে তোমার উপরে নির্ভরতাই যে তুমি সব সময় সারাটা জীবন আমার দোষ গুণ সব কিছু মানিয়ে নেবে, এই ভরসায় বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছিলাম আমি। প্লিজ ক্ষমা করো। সন্দীপার হাতে তখনও সে রঙিন ঘুড়ির কাগজগুলো সযত্নে ধরা। সে মিঠি মিঠি হাসছে রণর দিকে তাকিয়ে। প্রিয় রজনীগন্ধার সুবাসে আর সামনের মানুষটির প্রতি ভীষণ ভালোবাসায় আবেগে মনটা ভরে আসে তার। আর কোনো অভিমান নেই। এইভাবে রণজয়ের হাতে আলতো ভরসার চাপ দেয়। এইটুকু সমর্পণ তো চেয়েছিল সে। ভীষণ ভালো লাগায় নিজের অজান্তেই চোখে জল চলে আসে সন্দীপার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।